হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেরিয়ার প্রো বিডি কেরিয়ার পডকাস্টে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি লাইলা নাজনীন, আপনাদের হোস্ট। আমাদের আজকের টপিক ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন অ্যাট ওয়ার্ক প্লেস। আমাদের আজকের গেস্ট মোহাম্মদ শিহাব সরকার, হেড অফ পিপল অ্যান্ড কালচার, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল, বাংলাদেশ। আমি সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছি। কেমন আছেন শিহাব? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে আমাদের পডকাস্টে এসে? না, প্রথমেই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই এক্সাইটেড। আজকে স্পেশালি এই টপিকটা নিয়ে কথা বলতে পারবো এটা ভেবে আমি এক্সাইটেড। উই আর এক্সাইটেড টু, এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যে বিষয়ে আমরা কথা বলবো বর্তমান সময়ে। শিহাব, আমরা প্রথমে আপনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আপনার বেড়ে ওঠা ছাত্র জীবন, কোথায় পড়াশোনা করেছেন এবং আপনার কেরিয়ার জার্নিটা কিভাবে এই এইচআর সেক্টরে আপনার আসা হলো? ওকে। সো আমার জন্ম হয় ঠাকুরগাঁ শহরে। আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁ। তারপরে আসলে আমার বাবার চাকরির সুবাদে আমরা চট্টগ্রামে চলে আসি। আমার আব্বু চট্টগ্রামে ফজলুরহাট ক্যাডেট কলেজের শিক্ষক ছিলেন এবং সেখান থেকে শুরু করে জন্মের পর থেকে একেবারে আমার এইচএসসি পর্যন্ত আমি চট্টগ্রামেই ছিলাম। আমি নিজেও ফজলুরহাট ক্যাডেট কলেজের একজন স্টুডেন্ট ছিলাম এবং এরপরে আসলে আমার আমি আমার আব্বুর চাওয়া প্লাস আমারও একটা ইচ্ছা ছিল, সব কিছু মিলে আমি ইংলিশে অনার্স এবং মাস্টার্স দুটোই কমপ্লিট করি এবং কমপ্লিট করার পরে আসলে আমার মধ্যে ওই ইয়াটা আসলো যে আমাকে এখন কি করব আমি। এবং এরপরে আসলে হিউম্যান রিসোর্সেস এই সেক্টরটাতে আসার যে আগ্রহটা সেটা জন্মায়, যে কারণে আমি 2013 সালে হিউম্যান রিসোর্সেসের উপরে আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করি এবং এরপরে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকেও আমি একটা কোর্স করি। বাট ইন দ্য মিন টাইম যেহেতু 2007 সালে হঠাৎ করে আমার বাবা মারা যাওয়াতে আমাকে ইমিডিয়েটলি একটা চাকরিতে ঢুকে যেতে হয়, যেহেতু আমি বড় ছেলে। এবং আমার প্রথম চাকরি একটা আমি ওয়েভ মিডিয়া নামে একটা অর্গানাইজেশনে জয়েন করেছিলাম। সেখানে 1 বছর চাকরি করার পরে আসলে আমি ট্রান্সকম ফুড লিমিটেড, যেটা বাংলাদেশে কেএফসি এবং পিৎজা হাট এই দুটো ব্র্যান্ডকে ওনারা ফ্র্যাঞ্চাইজিকে এখানে রান করে, সেখানেই প্রথম আসলে আমি ফুল ফ্লেজে হিউম্যান রিসোর্সেস সেক্টরটাতে জয়েন করি এবং সেই জার্নিটাই 2009 থেকে এখন পর্যন্ত আমি এই সেক্টরেই আছি। এবং রিসেন্টলি আপনি যেভাবে বলেছেন, আমি জাপান টোবাকো ইন্টারন্যাশনাল লিমিটেডে হেড অফ পিএনসি বিজনেস পার্টনারিং হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ সো মাচ শিহাব, আপনার সম্পর্কে আমাদের ভিউয়ার্সরা জানলো। আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকে কথা বলবো আপনার সাথে, যেটা ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, যেটা আমাদের ওয়ার্ক প্লেসের জন্য খুবই জি। ইম্পর্টেন্ট। তো এই বিষয়টা যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন যে ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশনটা কি, এবং এটা ওয়ার্ক প্লেসে এটার ইম্প্যাক্টটা কি? আচ্ছা। সো আমি ৩ টা ওয়ার্ড তো এখানে, ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন। কেউ ডিইআই বলে, কেউ ডিএনআই বলে। বাট গ্লোবালি এই মুহূর্তে এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। স্পেশালি যেই ইন্টারন্যাশনাল এনজিওগুলো, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো বাংলাদেশে কাজ করছে, যে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনগুলো কাজ করছে, তারা সবাই এই ব্যাপারটার উপরে খুব বেশি এখন গুরুত্ব দিয়ে কাজ করছে। ডাইভার্সিটির কথা যদি আমি বলি, ডাইভার্সিটি বাংলা হলো বৈচিত্র্য। হুম। সো কোথা থেকে আসলো এটা? আমরা ওয়ার্ক প্লেসে যখন আমরা কাজ করছি, আমরা সবসময় এক্সপেক্ট করি বা এখনকার এক্সপেকটেশনটা হলো যে ডাইভার্সিটি, একটা ওয়ার্ক প্লেসে অনেক ধরনের বৈচিত্র্য থাকতে হবে। হুম। বৈচিত্র্য মানে আমাদের মধ্যে একটা রং কনসেপ্ট কাজ করে। আমরা ডাইভার্সিটি বলতে অনেকে মনে করি ডাইভার্সিটি মানে হলো ছেলে আর মেয়ের সমতা, হুম। যে মেল কলিগ 50% থাকতে হবে, ফিমেল কলিগ 60% থাকতে হবে। ব্যাপারটা কিন্তু তা না। হুম। হুম। ডাইভার্সিটি বলতে আপনি এখানে জাতি, ধর্ম, বর্ণ, সব ধরনের হুম। হুম। মানুষকেই আপনি যেই সুযোগটা দিবেন যাতে করে তারা সবাই এখানে হুম। হুম। ওই বৈচিত্র্যটা আপনার ওয়ার্ক প্লেসে থাকে। আপনার ওয়ার্ক প্লেসে একজন ফিজিক্যালি ডিসেবল মানুষ থাকতে হুম। পারে, আপনার ওয়ার্ক প্লেসে একজন ট্রাইবাল থাকতে হুম। পারে, আপনার ওয়ার্ক প্লেসে একজন বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে, হুম। বিভিন্ন কাস্টের মানুষ থাকতে পারে। হুম। এদের সবাইকে নিয়ে একটা বৈচিত্র্যময় পরিবেশ যখন থাকবে, হুম। সেটাকে আমরা একটা ডাইভার্স এনভায়রনমেন্ট বলছি। সিমিলারলি আমি যদি ইকুইটির কথা বলি, সমতা। এখন আমাদের ওয়ার্ক প্লেসে কিন্তু ইদানিং আমরা দেখি সবসময় একটা কথা বলে যে আমি ইকুয়াল অপরচুনিটি পাচ্ছি না বা হুম। আমাকে সেই পরিবেশটা করে দেওয়া হচ্ছে না। হুম। আমরা অর্গানাইজেশনে সবসময় শুনি যে আমি ইকুয়াল অপরচুনিটি পাচ্ছি না বা আমার যে পে স্কেল সেটা বাকি একজনের সাথে যে ম্যাচ করছে না, বিকজ দের ইজ নো ইকুইটি। সো ইকুইটিটা এই জন্য ইম্পর্টেন্ট। এখন অর্গানাইজেশন গুলো যেটাতে এমফেসাইজ করছে যে হ্যাঁ, তুমি যখনই কোনো একটা এমপ্লয়িকে কোনো বেনিফিট দিচ্ছ বা কোনো একটা এমপ্লয়িকে যে কোনো ধরনের অপরচুনিটি দিচ্ছ, সেখানে যেন সমান অধিকারটা নিশ্চিত করতে পারে এগুলো। সো ইকুইটি মানে শুধু এই না যে আমি ইকুয়াল পে করছি। ইকুইটি মানে এটা যে আমি সবাইকে সমান অধিকার দিচ্ছি। অধিকার বলতে আমি প্রত্যেকে প্রতিটা জিনিসকে এক্সেস করার একটা সুযোগ পাচ্ছে। সে সব ধরনের অপরচুনিটি পাচ্ছে, সব ধরনের ট্রেনিং এর অপরচুনিটি পাচ্ছে। সবগুলো ব্যাপারে তার জ্ঞান অর্জনের যে সুযোগটা সেটা সে পাচ্ছে। এখানে আমি কোনো ধরনের বায়াস থাকছে না। এজন্য ইকুইটিটা ইম্পর্টেন্ট। আর তৃতীয় জিনিসটা আসছে সেটা ইনক্লুশন।
ইনক্লুশনকে আমরা বাংলায় যদি বলি অন্তর্ভুক্তি। So, আমি কিভাবে একজনকে মেক শিওর করবো যে হ্যাঁ তাকেও আমি অন্তর্ভুক্ত করছি। এখন ইনক্লুশনের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে করি কি যে আমাদের মধ্যে একটা বায়াস কাজ করে যে ও তো এই ব্যাপার সম্বন্ধে বেশি একটা জানে না, সো ওকে আমার লাগবে না, বা এই গ্রুপটাকে আমরা অ্যাসাইন করে দিই, ওরাই একটা ডিসিশন নিয়ে আমাদের কাছে আসে। বাট এখন অর্গানাইজেশন গুলো যেটা এমফেসাইজ করছে যে প্রতিটা ব্যাপারে আসলে সবার ইকুয়ালি এনগেজমেন্টটা থাকা দরকার, সবাইকে যেন আমি ইনক্লুড করি। ওকে, একটা ডিসিশন বা একটা প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করছি যেখানে আমার হয়তো সবাইকে ডাকা পসিবল না, বাট আমি অ্যাটলিস্ট মেক শিওর করবো প্রতিটা টিম থেকে যেন একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকে। সেক্ষেত্রে হলো কি আমি প্রত্যেকটা টিমকে ইনক্লুড করলাম একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং সেই মেম্বারটা ফিরে গিয়ে তার টিমের সাথে কথা বলতে পারবে যে আমরা এই ব্যাপারগুলোতে আলোচনা করলাম, আপনাদের কোনো অপিনিয়ন আছে কিনা, সেটা নিয়ে সে আবার ব্যাক করতে পারবে। এই কারণে ডাইভার্সিটিও দরকার একটা অর্গানাইজেশনে, ইকুইটিও দরকার, ইনক্লুশনও দরকার। এবং এই জিনিসটা আলটিমেটলি কি বেনিফিট করে, এই জিনিসটা যখন হয় তখন এমপ্লয়িরা কিন্তু অনেক বেশি ওন করে অর্গানাইজেশন, যে হ্যাঁ সে অনেক এম্পাওয়ার্ড ফিল করে যে আমার অপিনিয়নটাও ম্যাটার করে, আমাকে ভ্যালু দিচ্ছে, আমি ইকুয়ালি সমস্ত অপরচুনিটি গুলো এক্সেস করার সুযোগ পাচ্ছি, এবং আমাকে যে প্ল্যাটফর্মটাতে আমাকে সুযোগ দিচ্ছে সেই প্ল্যাটফর্মটাতে আমি এখন দাঁড়িয়ে, এবং তখন সে ফিল করে যে এখন অর্গানাইজেশনকে আমার ইন রিটার্ন কিছু দেওয়া উচিত। আমরা এই জিনিসটা যখন মেক শিওর করতে পারবো তখন কিন্তু ইন রিটার্ন অর্গানাইজেশন কিন্তু বেনিফিট হবে বেশি। এই জন্য গ্লোবালি এখন ডিইআইটাকে অনেক বেশি এমফাসাইজ করা হচ্ছে, যাতে করে একটা অর্গানাইজেশন স্মুথলি চলে এবং এমপ্লয়ার এবং এমপ্লয়ির মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়, যেখানে দুজনকে এমন কিছু একটা দিচ্ছে যেটাতে একটা পজিটিভ রিলেশনশিপ তৈরি হয়, এবং এমপ্লয়িরা যেন মন থেকে অর্গানাইজেশনের জন্য কাজ করতে পারে, এবং অর্গানাইজেশন যেন এট দ্য এন্ড অফ দ্য ডে একটা বেটার রেজাল্ট পায়। অর্গানাইজেশন সিটিজেনশিপ হ্যাঁ, বিহেভিয়ার এই জিনিসটা এই জিনিসগুলো কাজ করবে। এই জন্য আসলে ডিইআইটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং যতই দিন যাচ্ছে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এবং এখন আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো বা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলো, সেখানে ডিইআই এর উপরে কিছু পয়েন্ট ফিক্স করা থাকে, কিছু স্পেসিফিক গোল দেওয়া থাকে, এবং কিছু স্পেসিফিক ওনাদের টাস্ক দেওয়া থাকে যে আমরা চাই আপনাদের ওয়ার্কফোর্সে এই ডিইআই এই কম্পোনেন্ট গুলো যেন সবসময় থাকে। তাদের ফ্রিকোয়েন্টলি অডিট হয়, এবং অডিটে এই জিনিসগুলো তারা দেখে, হেড অফিস থেকে যারা আসে যে বা অডিট টিম দেখে যে ওকে ডিইআই এর রেজাল্টটা কি, এই অর্গানাইজেশন ডিইআই এর জন্য কি কি ইনিশিয়েটিভ নিল। সো ওই জন্য এটাকে আমরা কোনোভাবে ইগনোর করতে হবে না, রেদার ফর দ্য বেটারমেন্ট অফ দ্য অর্গানাইজেশন আমাদের দিন দিন আরো বেশি ডিইআই নিয়ে চিন্তা করতে হবে, এবং কিভাবে পজিটিভলি আমরা একটা রেজাল্ট এবং ইমপ্যাক্ট আনতে পারি সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন। ডিইআই সম্পর্কে আমরা একটু আরো খুবই ব্রডার একটা নলেজ পেলাম, ইনফরমেশন পেলাম এখান থেকে। আমরা আরো ভিতরে ঢুকবো, আরো ডিইআই সম্পর্কে জানবো। তো ডিইআই একটা ভালো ডিইআই মডেল বা এটা যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব কোনো একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের পারফরমেন্স এবং কালচারের উপর কি ইমপ্যাক্ট করতে পারে? আমি প্রথম প্রশ্নে যেটা বললাম যে আমি যখন ডিইএনআই যেটা আমি বলছি সেটা যখন আমি ইমপ্লিমেন্ট করব, বা আমি যখন বেশি বেশি এটাকে এমফাসাইজ করব, এটা কয়েকটা পজিটিভ দিক আছে। ফার্স্ট জিনিসটা যেটা হয়, আমি প্রথম প্রশ্নের অ্যান্সারে আসছি, যে জিনিসটা যে এমপ্লয়িরা কিন্তু অনেক বেশি এম্পাওয়ার ফিল করে। সো আপনি যখনই ডিইআই কে নিয়ে বারবার ট্রেনিং অ্যারেঞ্জ করছেন, আপনি বিভিন্ন সেশন অ্যারেঞ্জ করছেন যেখানে আপনি ডিইআই এবং ডিইআই এর ইমপ্যাক্ট সম্বন্ধে এমপ্লয়িদেরকে জানাচ্ছেন, তখন এমপ্লয়িরা সামহাউ ফিল করে যে আমরা জুনিয়র এমপ্লয়ি হতে পারি, বা আমার গ্রেড হয়তো বা অত সিনিয়র গ্রেডে না, বাট স্টিল যেহেতু ডিইআই এক্সিস্ট করে এবং আমার অর্গানাইজেশন বা আমার লিডারশিপ টিম বা আমার ম্যানেজাররা, আমার লাইন ম্যানেজাররা ডিইআই নিয়ে সিরিয়াস এবং ওনারা এটাকে পজিটিভলি নিচ্ছে, দ্যাট মিনস আই হ্যাভ এ চান্স এবং আমার অপিনিয়নটাও ম্যাটার করে। দিন শেষে সে এক্সপেক্ট করে যে হ্যাঁ আমার কোনো একটা ডিসিশন যখন নেওয়া হচ্ছে, আমার লাইন ম্যানেজার হয়তো আমার কাছে এসে জিজ্ঞাসা করবে তুমি কি মনে করো, তোমার কি কোনো ভিউ আছে, বা তুমি কি ফিল করছো যে আমাদের এটাকে যেভাবে করছি এটা ঠিক আছে নাকি। বিকজ অনেস্টলি যদি বলি, আমাদের কালচারে বা বাংলাদেশের যে আমাদের অর্গানাইজেশন গুলো দেখি, এখানে কিন্তু আমরা আমাদের টপ ডাউন অ্যাপ্রোচটা আমরা বেশি দেখি। উপর থেকে কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে বা ডিসিশন দিয়ে দেওয়া হচ্ছে, আমরা জাস্ট বসে থাকি কখন একটা ডিসিশন আসবে সেটাকে আমরা ফলো করি। খুব কম সময়ে দেখা যায় এরকম যে হ্যাঁ ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্ট থেকে বা আসছে এরকম এসে আমাদেরকে বলছে যে হ্যাঁ এরকম একটা জিনিস হবে, আমরা আপনাদের সবার অপিনিয়ন সিক করছি, আপনারা আপনাদের অপিনিয়নটা দেন। এই জন্য অনেক অর্গানাইজেশন যেটা করছে তারা কিন্তু সার্ভে অ্যারেঞ্জ করে। সার্ভেটা অ্যারেঞ্জ করলে হয় কি, সার্ভে অ্যারেঞ্জ করলে যখনই কোনো ইনিশিয়েটিভ নিচ্ছি, সার্ভে অ্যারেঞ্জ করলে প্রতিটা এমপ্লয়ি কিন্তু সুযোগ পায় তার অপিনিয়নটা জানানোর। এবং সার্ভে গুলোতে আরেকটা পজিটিভ জিনিস হয়, ম্যাক্সিমাম সার্ভে গুলোতে অ্যানোনিমাস হয়। অ্যানোনিমাস হলে যখন একটা এমপ্লয়ি জানবে যে আমি যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি
সেটাতে আমার আইডেন্টিটি ডিসক্লোজ হবে না, তার মধ্যে কিন্তু তার এই ভয়টা কাজ করে। সে তখন মন খুলে কাজ করতে পারে। অনেক সময় এমপ্লয়িরা আমরা দেখি জব সিকিউরিটির কারণে বা তার লাইন ম্যানেজারের প্রতি ভীতি বা অর্গানাইজেশন থেকে চাকরি হারাতে পারে, এই জন্য মন খুলে হয়তো বা কোনো একটা অপিনিয়ন জানাতে পারছে না। সো এই ধরনের সার্ভে গুলো যখন হয় তখন কিন্তু আমরা একটা প্রপার ফিডব্যাক এমপ্লয়ির কাছ থেকে পাই। এটা গেল একটা। সেকেন্ড জিনিসটা যেটা হয় যে ইনক্লুশন হলে হয় কি, আপনি যখনই আপনি ডিএ নিয়ে কাজ করবেন তখন দেখবেন অর্গানাইজেশন ফিল করবে যে আমাদের নতুন নতুন পলিসি ক্রিয়েট করা হচ্ছে। এইচআর দেখবেন নতুন নতুন পলিসি নিয়ে আসছে, আপনার রিক্রুটমেন্ট পলিসিতে চেঞ্জ আসবে, আপনার বিভিন্ন ফোরাম যখন আপনি ক্রিয়েট করছেন সেখানে দেখবেন ডাইভার্স লোকজনের পার্টিসিপেশনটা বাড়ছে। আপনি কখনোই মানে মেল সেন্ট্রিক বা ফিমেল সেন্ট্রিক কোনো টিম বানাবেন না। আপনি যে কোনো টিম যখন বানাচ্ছেন, যে কোনো কমিটি যখন ফর্ম করছেন, সেখানে কিন্তু আপনি ডাইভার্সিটিটাকে এনশিওর করছেন যাতে করে সবার মধ্যে থেকে ডাইভার্স নলেজ পাই আমরা, ডাইভার্স রেজাল্ট আসে। সো এই কালচারটা আস্তে আস্তে যখন তৈরি হবে না, সবার মধ্যে এটা ঢুকে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, এখন কিছু জায়গায় আপনি দেখবেন কিছু মানুষের মধ্যে হয়তো সামহাউ রিজিডিটি থাকে, ওনারা হয়তো বা কখনো এই ধরনের জিনিসগুলো দেখেনি বা তারা ফিল করছে যে না, এই ধরনের ইনিশিয়েটিভ গুলো হলে প্রবাবলি ইনিশিয়েটিভটা নিচ্ছি আমি ঠিক আছে, বা এন্ড রেজাল্ট হয়তো ভালো হবে না। সেই জায়গাটাতে আসলে আমাদের কাজটা হবে যে আমরা আস্তে আস্তে, বিকজ ডিএ কিন্তু বাংলাদেশের জন্য খুব পপুলার কনসেপ্ট না, এখনো না। হয়তো বা বেশ কিছুদিন আগে থেকে এটা আস্তে আস্তে আসছে এবং বেশ কিছু মাল্টিন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর মাধ্যমে আসছে। বাট এটাকে যদি আপনি মাস লেভেলে নিয়ে যেতে চান, ন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে নিয়ে যেতে চান, তাহলে গ্র্যাজুয়ালি আপনাকে ডিএ এর পজিটিভ জিনিসগুলো নিয়ে করতে হবে। সেটার জন্য বড় জিনিসটা হলো ট্রেনিং, বিভিন্ন ধরনের সেশন অ্যারেঞ্জ করা, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ যে ইয়াগুলো আছে, সেটা শুধুমাত্র অর্গানাইজেশন না, আমি বলবো যে গভর্নমেন্টের থেকেও বিভিন্ন ইনিশিয়েটিভ আসতে পারে। আমরা বিভিন্ন, যেমন আমি যদি অনেস্টলি বলি, আমি যেসব অর্গানাইজেশনে কাজ করছি, আমি একটা ইন্টারন্যাশনাল এনজিও তে কাজ করছি মাঝখানে। আপনি ইউনিসেফের কথা যদি বলেন, ইউনিসেফে অলমোস্ট 50-50 মেল ফিমেল কাজ করে। ডেফিনেটলি আমরা এই ধরনের অর্গানাইজেশন গুলো যারা ডিইএ কে এত বেশি প্রায়োরিটি দেয়, যারা ডিইএ এর পজিটিভ ইম্প্যাক্টটা নিয়ে কিন্তু তারাও কিন্তু গভর্নমেন্টের সাথে কাজ করতে পারে এই ধরনের অ্যাওয়ারনেস সেশন গুলো ক্রিয়েট করার জন্য, যেখানে আমাদের ন্যাশনাল অর্গানাইজেশন গুলো তারা এই জিনিসগুলো দেখে বুঝতে পারে যে হ্যাঁ, ডিইআই ইজ এ ভেরি পজিটিভ থিং এবং ডিইআই এর প্রপার ইমপ্লিমেন্টেশনটা আলটিমেটলি অর্গানাইজেশনের জন্য বেটার রেজাল্টই বয়ে আনবে। কারণ এখন তো ভীতি থেকে আমরা করছি না, বা জড়তা থেকে করছি না, আমার রিজিডিটি থেকে করছি না। যে না, যেমন আমাদের মধ্যে একটা কমন জিনিস আছে, না মেয়েরা এই কাজগুলো পারে না, উনার একটা পায়ে একটা সমস্যা আছে, উনি তো ফিজিক্যালি ডিসেবল, উনাকে দিয়ে এই কাজটা হবে না। এই মাইন্ডসেটটা থেকে সরে আসা, যে কে কি পারবে না এটা আমরা প্রি অ্যাজিউম করা। আপনি আনকনশিয়াস বায়াসের একটা সংজ্ঞা যেমন আছে, আমরা মাঝে মাঝে বলি আমি কোক খুব পছন্দ করি, কোকের টেস্টটা খুব ভালো, আমি কিন্তু বায়াসড টুয়ার্ডস কোক। সো আমরা প্রতিটা মানুষ এই পৃথিবীতে যারা এক্সিস্ট করি, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কিছুর প্রতি বায়াস। সিমিলার জিনিসটা আমার ওয়ার্ক প্লেসে আমরা ধরেই নিই যে এই কাজটা করার জন্য পাহাড়ে বা কোনো দুর্গম এলাকায় যেতে হবে, সো ফিমেলটা পারবে না। সো আমি রিক্রুটমেন্টের সময় আমি ইন্টেনশনালি ফিমেলদেরকে স্কোপটাই দিব না ওই পজিশনে অ্যাপ্লাই করার জন্য। এটা না করে আমি যদি ওপেন আপ হই, বিকজ এরকম অনেক মেয়ে আছে, এরকম অনেক ডিসেবল মানুষ আছে যারা হয়তো ওই একটা সুযোগের জন্য অপেক্ষা করছে যে আমাকে এই অপরচুনিটি দিলে প্রবাবলি আমি কাজটা করে দেখাতে পারতাম, কারণ আমরা সেই জায়গাটা প্রথমে বন্ধ করছি। ওই অ্যাওয়ারনেস গুলো খুব দরকার যাতে করে সবাই এটা প্রপারলি তাদের ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসে। এই অ্যাওয়ারনেসটা কিভাবে ক্রিয়েট করা যায়, এই মাইন্ডসেটের যে পরিবর্তনটা, এটা আমরা অর্গানাইজেশনে কিভাবে করতে পারি? অনেস্টলি যদি বলি, আমরা আসলে ডিইআই জিনিসটা আসলে একটু টপ ডাউন হতে হবে আপনাকে। আপনার ডাউন দ্য লাইনে অনেক এমপ্লয়ি ফিল করছে যে আমি ইনক্লুডেড না, আমাকে ইকুয়ালি অপরচুনিটি দেওয়া হচ্ছে না বা এরকম হচ্ছে না, বা তার সেই সুযোগটা নেই বা তার সেই ক্ষমতাটা নেই, সে ডিরেক্টলি কোথাও ইম্প্যাক্ট ফেলবে। সেখানে আমাদের এক্সপেকটেশনটা থাকে সিনিয়র লিডারশিপ টিম যারা আছে, যারা হয়তো বা বিভিন্ন ডিরেক্টর লেভেলে কাজ করছে, ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে অন্যান্য ডিরেক্টরসরা, ওনাদের ভিতর থেকে আসলে জিনিসটা আসতে হবে। আপনি খেয়াল করে দেখবেন অনেক অর্গানাইজেশন আছে তারা ডিএ নিয়ে খুব কাজ করে, বা তাদের ডিরেক্টরদের মধ্যে খোঁজ নিয়ে দেখুন 10 জনের ভিতরে 9 জন ডিরেক্টরই মেল। রাইট, এটা কিন্তু একটা নেগেটিভ অ্যাপ্রোচ আছে, ইমপ্যাক্ট আছে। ইমপ্যাক্টটা কি হবে, এমপ্লয়িরা এটা নিয়ে মাঝে মাঝে ইয়া করে যে আপনারা এতই ডিএআই নিয়ে সিরিয়াস, বাট ডিরেক্টর নেওয়ার সময় তো মেয়ে ডিরেক্টর নেন না। তার মানে আপনি ফিল করছেন যে মেয়ে ডিরেক্টরকে হয়তো অর্গানাইজেশনে প্রপারলি রান করতে পারবে না। ওইখানে আবার কিছু অর্গানাইজেশন দেখবেন তারা ওটা মেক শিওর করছে যে আমরাই এক্সাম্পলটা সেট করব। কিভাবে সেট করব, আমি টপ দা লাইনে আমি হয়তোবা 50-50 বা অনেকগুলো ফিমেল লিডারশিপ নিয়ে আসবো আমি, যারা আমাকে এই জিনিসটা প্রুফ করবে যে হ্যাঁ দেখো, আমরা সিনিয়র লেভেল থেকে যখন ডিএটা এক্সারসাইজ করছি, এটা ডাউন দা লাইনেও আস্তে আস্তে যাবে।
সো সেটিং এক্সাম্পল বাই দ্য সিনিয়র লিডার্স, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওনারা যখন এই জিনিসটা করবেন, ডেফিনেটলি তখন পলিসি আকারে কিন্তু হিউম্যান রিসোর্সেস টিমের মাধ্যমে এটা চলে আসবে। ডিইআই পলিসিতে স্পষ্ট কিন্তু বলা আছে যে ডিইআই পলিসিটা আপনি কিভাবে রোল করবেন। রিক্রুটমেন্টের কথা আমি যদি বলি, অনেক অর্গানাইজেশন আছে, আমি জানি, আমি নিজেও একটা অর্গানাইজেশনে লাকিলি কাজ করছি, আমি বলবো আমি সৌভাগ্যবান, যে অর্গানাইজেশনে রিক্রুটমেন্ট পলিসিতে বলা আছে যে আপনাকে একটা সার্টেন পার্সেন্টেজ সিভি অবশ্যই ফিমেল বা ডিসেবল সিভি থাকতেই হবে। এটা শর্টলিস্ট না হলে ওই ইন্টারভিউটাই আবার রিয়াকোয়ার্ডে চলে যাবে। আপনি যখন রিক্রুটমেন্টের জন্য বোর্ড ইন্টারভিউ প্যানেল মেম্বার রেডি করছেন, প্যানেল মেম্বারে অবশ্যই ফিমেল রিপ্রেজেন্টেশন থাকতেই হবে। সো আপনি যখন এগুলো না পলিসির মাধ্যমে যখন বলে দেন, এমপ্লয়ি একটা পলিসি ক্রিয়েট করে দেন, তখন কিন্তু মানুষের মধ্যে একটা মোটামুটি একটা বাধ্য হয় যে হ্যাঁ আমাকে এইভাবে চিন্তা করতে হবে, আমি ফোর্স করছি না। বাট আমি যখন পলিসিতে নিয়ে আসছি, পলিসি হলে হয় কি যে পলিসিতে আমরা কিছু কিছু সময় আমরা দেখি যে পলিসি আকারে না আসলে মানুষ জিনিসটাকে সিরিয়াসলি নেয় না। ওরা মনে করে যে না, এটা মুখোমুখি বলছে, করলেও হয় না করলেও হয়। যখন আমি পলিসিতে নিয়ে চলে আসছি, তখন আসলে জিনিসটা ইজি হয় ডাউন দ্য লাইনে করার জন্য। সো এটা করলে হবে কি, দেখবেন আপনি তখন দেখবেন যখনই এই রিপ্রেজেন্টেশন গুলো থাকে, তখন কিন্তু আপনি কনসিয়াসলি অপরচুনিটি দিচ্ছেন বিভিন্ন ডাইভার্স মানুষকে অ্যাপ্লাই করার জন্য, সিলেক্টেড হওয়ার জন্য, বিভিন্ন টিমে সিলেক্ট হওয়ার জন্য। এটা খুব দরকার। দেন আপনার যে ইয়ারলি যে ট্রেনিং গুলো থাকে, আমরা ট্রেনিং করাই, রিফ্রেশার ট্রেনিং করাই, সেখানে অবশ্যই ডিইআই ট্রেনিংটা হাফ ইয়ারলি বা ইয়ারলি অ্যাটলিস্ট একটা রিফ্রেশার ট্রেনিং যেন থাকে। এমপ্লয়ীদের মধ্যে সবসময় যেন থাকে যে অ্যাপার্ট ফ্রম কনফ্লিক্ট টু ইন্টারেস্ট, অ্যাপার্ট ফ্রম আমার কোড অফ কন্ডাক্ট বা অন্যান্য ট্রেনিং ছাড়াও এই ট্রেনিংটাও ইম্পর্টেন্ট, যেটা রিফ্রেশার দরকার। রিফ্রেশারটা কেন দরকার? আমরা সামহাও ভুলে যাই। আপনি যখন পলিসিগুলো একটা সার্টেন গ্যাপ হয়ে যায়, তখন ভুলে যায় অনেক কিছু। আপনি কোড অফ কন্ডাক্টেরই অনেক কিছু মানুষ ব্রিচ করে ফেলে, জাস্ট মনে ছিল না। আমরা যখন জিজ্ঞাসা করতে চাই, তখন বলে ভাই মনে ছিল না। সো ওই জন্য এই অ্যাওয়ারনেস সেশনগুলো খুব দরকার। থ্যাংক ইউ শিহাব। আমরা বেশ অনেক ইনফরমেশন, অনেক কিছু জানতে পারলাম ডিইআই সম্পর্কে। এবার আমরা একটু ডিইআই ইমপ্লিমেন্টের ক্ষেত্রে এইচআর দের রোল কি, এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। সো ডেফিনেটলি আমি একটু আগে যেটা বললাম যে যেহেতু সিনিয়র লিডারশিপ টিমের একটা বড় ভূমিকা থাকে এই ডিইআই ইমপ্লিমেন্টেশনে। সো যদি একটা অর্গানাইজেশন মন থেকে চায় যে হ্যাঁ আমরা ডিইআইটাকে সিরিয়াসলি ইমপ্লিমেন্ট করবো আমাদের অর্গানাইজেশনে ইন এ পজিটিভ ওয়ে, এবং ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশনের 3টা কম্পোনেন্টকে নিয়ে আমরা সিরিয়াসলি কাজ করবো, ডেফিনেটলি তখন কিন্তু তাদের এই কাজটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা কিন্তু এইচআর এর উপর চলে আসে। বিকজ এইচআরই আলটিমেটলি পলিসির কাস্টোডিয়ান বলি আমরা হিউম্যান রিসোর্সেস টিমকে। তখনই কিন্তু ডিইআই পলিসিগুলো ক্রিয়েটেড হয়। এবং গ্লোবালি আপনি খেয়াল করে দেখবেন যতগুলো বড় বড় অর্গানাইজেশন কাজ করছে বাংলাদেশে, মাল্টিন্যাশনাল হোক, ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন গুলো হোক, তাদের প্রত্যেকেরই কিন্তু ডিইআই পলিসি অলরেডি এক্সিস্ট করে। বাট জাস্ট সেই ডিইআই পলিসিটাই হয়তো আমি অ্যাকোয়ার করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, যদি আমরা নিজেরা ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই ডিইআই কিন্তু একটা পলিসি ক্রিয়েট করতে পারি। সেই ক্ষেত্রে হিউম্যান রিসোর্সেস টিমের যেটা কাজ হবে, ফার্স্ট কাজটাই হবে হলো একটা ডিইআই পলিসি ক্রিয়েট করা। সেখানে মানুষকে বোঝানো যে আসলে ডিইআই পলিসিটা আসলে কি, এবং এই ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন দিয়ে আমরা আসলে কি বোঝাতে যাচ্ছি। আমি প্রথমে একদম শুরুতে আপনাকে বলছিলাম যে ডাইভার্সিটি বলতেই মানুষ কিন্তু অনেক সময় মনে করে শুধু ছেলে আর মেয়ের, মেল ফিমেল ইস্যুটা, মানে জেন্ডার বিষয় না, হ্যাঁ এটা যে জেন্ডার ছাড়াও আরো অনেক কিছু এটা কিন্তু কভার করে, সেই জিনিসটা জানানো। সো ডিএ কনসেপ্টটা ক্লিয়ার করা, এর জন্য পলিসিগুলো করা। দেন পলিসি যখন হয়ে যাবে, সেই অ্যাপ্রুভ পলিসিটা যখন সিনিয়র লিডারশিপ টিম থেকে শুরু করে সবাই অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ আমরা এই পলিসিটা দিয়ে রোল আউট করি, তারপরে আসে কিন্তু ট্রেনিং, এমপ্লয়ীদেরকে, এক্সিস্টিং এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেয়া এবং তাদেরকে বোঝানো যে আসলে ডিএ পলিসিটা কি এবং আমরা ম্যানেজমেন্টের এক্সপেকটেশনটা কি। দেন আসে কিন্তু আসলে অ্যাকাউন্টেবিলিটিটা। এই অ্যাকাউন্টেবিলিটিটা কাদের মধ্যে আসবে? পিপল ম্যানেজারদের মধ্যে। আমি পিপল ম্যানেজারদেরকে যদি আপনি অ্যাকাউন্টেবল না করতে পারেন, তাহলে ডিএ পলিসি ইমপ্লিমেন্টেশন হবে না। আপনি পলিসির জায়গায় থেকে যাবে, বাট আপনি দেখবেন ডাউন দ্য লাইনে বা গ্রাউন্ড লেভেলে এই পলিসিটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই, বিকজ পিপল ম্যানেজাররা মন থেকে এটাকে অন করতে পারে। সো ওনারা সামহাও ডিএটাকে টেকনিক্যালি অ্যাভয়েড করছে। সো ওই জায়গা থেকে আপনি কিন্তু অ্যাকাউন্টেবিলিটিটা আনতে হবে এবং ডিএটাকে মেজার করতে হবে যে হ্যাঁ আমার ডিএ আমি রোল আউট করলাম, সো হোয়াট ইজ দ্য ইমপ্যাক্ট। আপনি কোয়ার্টারলি দেখতে পারেন যে ডিএ পলিসি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমার কি কি ডাইভার্সিটি আসছে, কোন কোন জায়গাগুলোতে আমি ইকুইটি নিয়ে আসছি। হ্যাঁ ইকুইটির ক্ষেত্রে আমি যেটা বললাম, হ্যাঁ আমি দেখলাম যে আমি কাদেরকে ইকুয়াল অপরচুনিটি দিয়েছি, পে ইকুইটিতে আমি নিয়ে কাজ করছি কিনা। আমরা যখন স্যালারি সার্ভে করি, তখন কিন্তু স্যালারি সার্ভে একটা বড় রিজনই থাকে, আমরা দেখতে চাই যে হ্যাঁ কম্পেয়ারিং টু আদার অর্গানাইজেশনস ইন দ্য সেম ইন্ডাস্ট্রি আমি আসলে পে লাইনটা কোন জায়গায় আছে।
সেই জায়গাটাতে আমি কিন্তু দেখবো যে আমার একটা এমপ্লয়ি এখন এত টাকা পাচ্ছে, সিমিলার টাইপের একটা অর্গানাইজেশন ওই টাইপের একটা ডেজিগনেশনের লোককে আরো অনেক হাই এন্ড স্যালারি দিচ্ছে। দ্যাট মিনস আমরা কিন্তু ইকুইটিতে পিছিয়ে আছি। সেই জায়গাটাতে কাজ করা। আবার একই অর্গানাইজেশনে একই টিমে দুটো সেম ডেজিগনেশন এমপ্লয়ির মধ্যে স্যালারি অনেক তফাৎ হতে পারে। একজন এমপ্লয়ি 5 বছর আগে জয়েন করেছে, একজন 5 বছর পরে হতে পারে। বাট এছাড়াও কিন্তু আমরা দেখি মাঝে মাঝে অনেক বায়াসনেসের কারণে স্যালারিতে ইনইকুইটি থাকতে পারে। সেগুলোকে অ্যাড্রেস করা। আমি একটু চলে আসছি, যেহেতু এর মধ্যে আমি প্রশ্নটা করে ফেলছি যে বায়াসনেস এর বিষয়গুলো আসতেছে, এগুলা প্রোটেস্ট করা যায় কিভাবে, এটা মানে কিভাবে একজন এইচআর এটা নিয়ে কাজ করতে পারে? না, এটা তো খুব সোজা। আমি যেটা বললাম আপনাকে যে আনকনসিয়াস বায়াস কিন্তু এখন এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে গেছে ডিইআই এর মতো। আপনি প্রচুর ট্রেনিং হয়, অ্যাওয়ারনেস সেশন হয় যে আমরা মানুষকে আসলে এটাই বোঝানো যে আমরা বাই বর্ন আমরা কিন্তু বায়াস। কোনো না কোনো ভাবে একটা শিশুকে যখন জিজ্ঞাসা করেন যে তুমি বাবাকে বেশি ভালোবাসো না মাকে, ছেলে বাচ্চারা বলে যে আমি মাকে ভালোবাসি, মেয়ে বাচ্চারা বলে আমি বাবাকে ভালোবাসি। সেও বায়াস। বাবা মারাও সেম কথা বলে। সো বায়াসনেসটা আমাদের ভিতরে ইনবর্ন এটা। বাট বায়াসনেস ভালো। পজিটিভ বায়াসনেস আছে, নেগেটিভ বায়াসনেস আছে। আপনার বায়াসনেসের দ্বারা যদি কোনো এমপ্লয়ি ইমপ্যাক্টেড হয় নেগেটিভলি, দ্যাটস এ নেগেটিভ বায়াস। সো আমরা যখন দেখি যে হ্যাঁ, একটা টিমের মধ্যে টিম যখন রান করছে, তখন আমরা আসলে পিপল ম্যানেজার থেকে মাঝে মাঝে দেখি সে কোনো একটা স্পেসিফিক টিমের প্রতি বা টিম মেম্বারের প্রতি তার সামহাও একটা পজিটিভ ইন্টেনশন কাজ করে। তাকে হয়তো বা বেশি অ্যাসাইনমেন্ট দিচ্ছে, তাকে ইম্পর্টেন্ট প্রজেক্ট গুলোতে তাকে প্রজেক্ট লিড বানাচ্ছে। এটা না করে আমাদের যেটা করা উচিত সেটা হলো কি আমি ঘুরে ফিরে সবাইকে ওই ইনক্লুসিভ একটা ইয়াতে নিয়ে আসবো। প্রতিটা এমপ্লয়ি তখন হবে কি আপনি ইনক্লুশনটাকে করবেন। আমি যেটা বললাম অন্তর্ভুক্ত। প্রত্যেকটা এমপ্লয়ি ফিল করবে যে আমি ভ্যালুড, আমি এম্পাওয়ার্ড এবং আমার অপিনিয়নটাও ম্যাটার করে। আপনি আপনার ডিপার্টমেন্টের ছোট প্রজেক্ট তৈরি করতে পারেন যে হ্যাঁ আমি এইচআর এর কাজ করি, আমার পে স্কেল নিয়ে একটা কাজ করা দরকার, আমার পলিসি নিয়ে একটা কাজ করা দরকার, আমার উন্নত ইস্যু নিয়ে একটা কাজ করা দরকার। সো আমি 3টা প্রজেক্টের 3 জন প্রজেক্ট লিড বানালাম। একজনকে 3টা দায়িত্ব না দিয়ে আমি ছোট ভাগ প্রজেক্ট করে এই প্রজেক্টের দায়িত্ব দিলাম। তাহলে হলো কি আমি প্রতিটা টিম মেম্বারকে কিন্তু ইকুয়ালি ওই অপরচুনিটি দিলাম টু লিড এ প্রজেক্ট। হোয়াট ইট মে বি স্মল বাট অ্যাট লিস্ট সে কিন্তু এম্পাওয়ার্ড ফিল করলো যে হ্যাঁ। আবার আপনি কি করবেন ঘুরাবেন। সো আপনি যখন ঘুরে প্রতিটা এমপ্লয়িকে সে অপরচুনিটিটা দিচ্ছেন, তখন এমপ্লয়িরা মনে করে যে না আমার সাথে বায়াস আচরণ হচ্ছে না। সো এই জায়গাতেই আসলে পিপল ম্যানেজার থেকে সেই অ্যাকাউন্টেবিলিটিটা থেকে নিয়ে আসা যে আপনি আপনার ইয়ার ক্ষেত্রে কখনো বায়াস হবেন না। সার্ভে আমরা কিন্তু অনেক অর্গানাইজেশনে যেটা করে আমরা এমপ্লয়ি এনগেজমেন্ট সার্ভে করি। এমপ্লয়ি এনগেজমেন্ট সার্ভেটার একটা বড় রিজনই কিন্তু এটাই যে এমপ্লয়ি এনগেজমেন্ট সার্ভেতে অ্যানোনিমাস যেহেতু হয়, আমরা একটা ড্রাফট পেয়ে যাই যে এই বছরে আমাদের সার্ভে স্কোরটা কি আসলো 1। নাম্বার 2 হলো যে আমরা সার্ভেতে কোন জায়গাগুলোতে আমরা বেশি ভালো করছি, টপ 3টা এরিয়া যেটাতে ভালো করছি এবং টপ 3টা এরিয়া যেটাতে আমাদের অপরচুনিটিটা আছে এখন। এবং আপনি অ্যানসারের প্যাটার্ন দেখলেই বুঝে যাবেন যে আমরা কোথায় পিছিয়ে আছি। যদি ম্যাক্সিমাম এমপ্লয়িরা ইকুয়াল অপরচুনিটি নিয়ে নেগেটিভ কথা বলে, দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে এখানে আপনার অপরচুনিটি আছে কাজ করার। এবং এই ইকুয়াল অপরচুনিটিটা কে দিবে? পিপল ম্যানেজাররা দিবে, লাইন ম্যানেজাররা দিবে। তখন তাদের সাথে সেটা নিয়ে বসে কাজ করা, একটা অ্যাকশন প্ল্যান রেডি করা। আমরা এই জায়গাটাতে পিছিয়ে আছি, দিস ইজ হোয়াট উই শুড ডু। আপনি এখানে দেখবেন যে কেউ বলছে যে হ্যাঁ আমরা ডাইভার্সিটিতে পিছিয়ে আছি, আমরা পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না। ওই জায়গাটাতে কাজ করা অপরচুনিটি। সো এই এনগেজমেন্ট সার্ভে গুলো করাটা খুব জরুরি। পিরিয়ডিক্যাল অ্যাওয়ারনেস সেশন করাটা জরুরি। রেগুলার টিমের সাথে বসা, আপনার টপ লেভেল থেকে প্রতিটা টিমের সাথে একদম গ্রাউন্ড লেভেলে এনগেজ হওয়া, তাদের সাথে কথা বলা, তাদের কাছ থেকে শোনা রিয়েল টাইম যে আসলে তাদের এক্সপেকটেশন এবং তারা ম্যানেজমেন্টের কাছে কি চায়। তখন আসলে হবে কি আপনার মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আসবে যে আসলে আমার অর্গানাইজেশনটা কোন দিকে যাচ্ছে এবং ডাউন দ্য লাইনে আমার যে এমপ্লয়িরা কাজ করছে তারা কি আদৌ একটা ভালো এনভায়রনমেন্ট পাচ্ছে, নাকি যেটা আমি শুধু চোখে দেখছি যে হ্যাঁ আমার ডিরেক্ট রিপোর্টিরা খুব ভালো আছে বা তাদের নিচের লাইনটা কি অবস্থায় আছে সেটা দেখার দায়িত্বটা কিন্তু সিনিয়র লিডারশিপ টিমের। সো ওনাদেরকেও আসলে ওই লেভেলটা পর্যন্ত রিচ করতে হবে এবং এই এক্সেসটা দিতে হবে যে তারাও যেন তাদের কাছে আসতে পারে। এটা একটা ভালো। থ্যাংক ইউ সো মাচ শিহাব। আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছি। ডাইভার্সিটি, ইকুইটি এবং ইনক্লুশন এর বিষয়ে আমাদের দর্শকদের যা যা প্রশ্ন ছিল আমরা সবকিছু আজকে শুনলাম, জানলাম এবং ইনশাল্লাহ এগুলো আমরা আমাদের ওয়ার্ক প্লেসে ইমপ্লিমেন্ট করব এবং আরো সুন্দরভাবে আমাদের ওয়ার্ক প্লেসের কালচার এবং পারফরমেন্স যাতে গ্রো করতে পারে আমরা সেই চেষ্টা করি। আপনার অবসর সময়ে কি করেন, আপনি কি করে কাটান? অবসর সময়ে মুভি দেখি। মুভি আমার খুব পছন্দ মুভি দেখা। আর খেলা দেখি।
স্পেশাল এবং খেলিও, আমি নিজেও খেলা খুব পছন্দ করি এবং খেলিও। আমি রিসেন্টলি আমি আমাদের জেটিএ থেকে একটা টিম ফিলিপাইনে যাচ্ছে, আমাদের একটা টুর্নামেন্ট আছে, আমি সেই টিমে যাব ইনশাল্লাহ। সো খেলা আমার একটা খুব আগ্রহের জায়গা, পাশাপাশি মুভি দেখা। খুবই সুন্দর, অনেক মজার বিষয় জানলাম আপনার সম্পর্কেও। আমাদের পডকাস্টের একেবারে শেষ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। আমি শুধু এটুকুই বলবো যে আমি যে টপিকটা নিয়ে আজ কাজ করলাম, এটা আসলে খুবই সেনসিটিভ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা হয়তোবা এই জিনিসটাকে নিয়ে অত ইম্পর্টেন্স দিয়ে এখনো চিন্তা ভাবনা করি না, বাট সময় চলে আসছে এটা নিয়ে অনেক বেশি আগ্রহ দেখানোর এবং এটা নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা করার। বিকজ আমরা গ্লোবালি কিন্তু এটা অনেক বেশি এগিয়ে গেছে। ওই তুলনায় আমি এখনো বলবো বাংলাদেশ কালচারালি আমরা একটু পিছিয়ে আছি। থ্যাংক ইউ শিহাব, আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ক্যারিয়ার প্রবিটির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে যেটা বলেছি যে এরকম একটা ব্যাপারে যে কথা বলার সুযোগ পেয়েছি, আমি এতেই খুবই আপনাদেরকে ধন্যবাদ। এবং আমি আশা করবো যে আপনাদের এই পডকাস্টের মাধ্যমে হয়তোবা কিছু মানুষ যারা এটা দেখবে বা যারা এটা জানবে, তারা এই ব্যাপারটা নিয়ে কাজ করবে এবং একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। ধন্যবাদ আপনাদের। ডিয়ার ভিউয়ার্স, আমরা আমাদের পডকাস্টের শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো আপনাদের থেকে আমরা বিদায় নিচ্ছি। আমরা পরবর্তী এপিসোডে চলে আসবো আরেকজন গেস্টকে নিয়ে, আরেকজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে নিয়ে আপনাদের ইন্ডাস্ট্রি ইনসাইট দেওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।